বেনজিরের সহযোগীদের খোঁজে দুদক, তালিকায় সবচেয়ে বেশি পুলিশ কর্মকর্তা। রাজনীতিবিদদের কেউ কেউ অতি পরিচিত মুখ। দলের ভিতরে দুর্নীতিবাজদের তালিকা চাইলেন কাদের। প্রস্তাবিত বাজেট রাঘব বোয়ালদের লুটপাট সহজ করবে মত ফখরুলের। এবং বাজেটে পোশাক শিল্প মালিকদের প্রস্তাব প্রতিফলিত হয়নি মত বিজিএমইএ এর। রাজস্ব সংস্কারের ন্যায়পাল চায় এফবিসিসিআই। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। অবৈধভাবে সম্পদ অর্জনে এবার সাবেক আইজিপি বেনজিরের সহযোগীদের খোঁজা হচ্ছে। অর্থ শতাধিক ব্যক্তির তালিকা নিয়ে এরই মধ্যে মাঠে নেমেছে দুদক সহ বেশ কয়েকটি সংস্থা। তালিকায় সবচেয়ে বেশি নাম পুলিশ কর্মকর্তাদের, এরপরেই রয়েছে সরকারি কর্মকর্তাদের নাম। ব্যবসায়ীরাও আছেন এই তালিকায়, আর রাজনীতিবিদদের কেউ কেউ অতি পরিচিত মুখ। দুদক আইনজীবী জানিয়েছেন, অপরাধের প্রমাণ পেলে সহযোগীদের বিরুদ্ধেও মামলা করা হবে। বিস্তারিত মহিউদ্দিন আহমেদের প্রতিবেদনে। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি কিংবা নানা কৌশলে নামে বেনামে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ অর্জনে যারা সহযোগী ছিলেন, এবার তাদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জানা গেছে, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের সমন্বয়ে সম্ভাব্য একটি তালিকা নিয়ে মাঠে নেমেছে দুর্নীতি বিরোধী রাষ্ট্রীয় সংস্থা। এর মধ্যে এদের কেউ কেউ দেশ ত্যাগ করেছে বলে তথ্য এসেছে দুদকের কাছে। বাকিদের দেশ ত্যাগ ঠেকাতে শিগগিরই আদালতে আবেদন করা হতে পারে। একই সঙ্গে বেনজিরের সম্পদের সুবিধাভোগীদের তালিকাও করছে দুর্নীতি দমন কমিশন। সূত্রগুলো বলছে, বেনজিরের অপকর্মের সহযোগী এমন অর্ধশত ব্যক্তির তালিকা নিয়ে মাঠে নেমেছে দুদক। এর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি পুলিশের বিভিন্ন সারির কর্মকর্তা। সংখ্যার বিচারে দ্বিতীয় পর্যায়ে আছেন সরকারি কর্মকর্তারা, আর রাজনীতিবিদদের মধ্যে কয়েকজন আছেন অতি পরিচিত মুখ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, বেনজিরের অবৈধ সম্পদ অর্জনে যারা সহযোগিতা করেছেন তারা সমানভাবে অপরাধী, তাদেরও আইনের আওতায় আনা উচিত। এককভাবে তিনি করেছেন সেটা যেরকম নয়, আইন প্রয়োগকারী সংস্থা যে কোনো গবেষণার ক্ষেত্রে, যারা সুশাসন, দুর্নীতি ইত্যাদি ক্ষেত্রে যে কোনো গবেষণা হয়েছে এ পর্যন্ত, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আইন প্রয়োগকারী সংস্থায় সবচেয়ে বেশি অপরাধ প্রবণ এবং সবচেয়ে বেশি দুর্নীতি প্রবণ বলে প্রমাণিত হয়েছে বাংলাদেশে। আর দুদক আইনজীবী জানিয়েছেন, অনুসন্ধান শেষে সহযোগীদের বিরুদ্ধেও মামলা করবে দুদক। এই বিষয়গুলো অনুসন্ধান হচ্ছে। যেমন আজকেও প্রথম আলো পত্রিকা একটা রিপোর্ট করেছে, উনি সংখ্যালঘুদের প্রপার্টি কিনেছে এবং সেখানে কয়েকজন পুলিশ কর্মকর্তা ওনার সঙ্গে ছিল। সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। এখন যদি এনার এই অপরাধলব্ধ অর্থ বা অপরাধলব্ধ সম্পত্তি যেগুলি পাওয়া গেছে প্রাথমিকভাবে, এর সঙ্গে যদি কোনো ব্যক্তি জড়িত থাকে, উনি পুলিশ বাহিনীর লোক হোক বা অন্য বাহিনীর লোক হোক, তাকেও আইনের আওতায় আনা হবে। এদিকে তদন্তের খবরে বেনজিরের অনেক সহযোগী আতঙ্কে আছেন বলে জানা গেছে। তাদের অনেকেই নানা স্থানে ধর্ণা দিচ্ছেন বলেও তথ্য রয়েছে দুদকের কাছে। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে 15 বছরে প্রায় 1000 কোটি টাকার মালিক ডাক্তার দিলীপ কুমার রায়। হোমিও মেডিকেল কলেজের সামান্য চিকিৎসক, রাজনীতির জাদুর ছোঁয়ায় হয়েছেন বাংলাদেশ হোমিও বোর্ডের চেয়ারম্যান। রাজনীতিকে ব্যবহার করে রেকর্ড 5 বারে 15 বছর আঁকড়ে রাখেন চেয়ারম্যান পদ। বোর্ডে দুর্নীতি করতে অনিয়মকেই নিয়মে পরিণত করেছেন তিনি। ছাপোষা হোমিও চিকিৎসক থেকে রাজনীতির বড় নেতা, স্বর্ণ, ডায়মন্ড, ইটভাটা, খাদ্য ও ওষুধের কাঁচামাল ব্যবসায়ী এখন দিলীপ কুমার রায়। ফখরুল ইসলামের অনুসন্ধানী প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ডাক্তার দিলীপ কুমার রায় প্রতিষ্ঠিত স্বর্ণ ও হিরে ব্যবসায়ী। কারখানা গড়ে ব্যবসার প্রসার ঘটিয়েছেন খাদ্য, ওষুধ ও ওষুধের অ্যাক্সেসরিজ খাতেও। ফরিদপুর বোয়ালমারীর ধোপা পরিবারের সন্তান দিলীপ কুমার 80-র দশকে এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ছিলেন চতুর্থ শ্রেণীর কর্মচারী। পাশাপাশি হাঁটেন রাজনীতিতে এক নেতার অনুসারী হয়ে। এরপর দিলীপ কুমারের উত্থান যত না আকাশচুম্বী, ততই রহস্যে ঘেরা। জয়কালী মন্দির এলাকার এই কলেজে হোমিওপ্যাথিতে 3 বছরের ডিপ্লোমা করেই হয়ে যান ডাক্তার দিলীপ কুমার। কলেজটিতে নথিভুক্ত হন আউটডোর চিকিৎসক ওপিডি হিসেবে। সেই সময়ের সাক্ষী কলেজটির তৎকালীন ভিপি, জিএস ও হোমিওর পরিচিত জনরা। কেয়ারটেকার হিসাবে কলেজে জয়েন করেন, এটা 82 থেকে। তারপরে 83-তে আইসা ওইখানে ওপিডিতে জয়েন করেন। তারপরে এক সময় উনি আরএমও হয়ে যান।
এর কিছুদিন পরেই আবার হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান করা হয়। হোমিওপ্যাথি সমাজের ম্যাক্সিমাম ক্ষুব্ধ। তিনি প্রথম পর্যায়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সেই জায়গায় কেয়ারটেকার হিসেবে তিনি চাকরি নিয়েছেন। তিনি তার পদ পদবি এবং রাজনৈতিক পরিচয় দিয়ে তিনি হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। কলেজে ইনডোর চিকিৎসা ব্যবস্থা না থাকলেও ডাক্তার দিলীপ কুমার রায় রাজনৈতিক প্রভাবে হয়ে যান হোমিও জগতের একমাত্র আবাসিক চিকিৎসক আরএমও। এরপর 2009 সালে দিলীপ কুমার হোমিও চিকিৎসক থেকে হয়ে যান বাংলাদেশ হোমিও বোর্ডেরই চেয়ারম্যান। আর কে সরায় তাকে? 3 বছর মেয়াদী বোর্ডে দিলীপ কুমার রায় গুনে গুনে 5 দফায় 15 বছর থেকে যান চেয়ারম্যানের পদে। অর্থের উত্থান নাকি এখান থেকেই শুরু। বোর্ডের যে বড় বড় যে নিয়োগগুলো হয়েছে বোর্ড রিলেটেড, যারা বোর্ডের বিশেষ করে বোর্ড অফিস এবং বিভিন্ন কলেজে যারা নিয়োগ দেয়, এবং প্রত্যেকটা নিয়োগে থেকেই কেন দিয়েছে এটা আমরা হয়তো অবুঝার নেই, কারণ বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে হয়। বাবা ধোপা ছিলেন, ওনার দাদা ধোপা ছিলেন, শুনছি স্বর্ণের দোকানের, ঠিক আছে, ওনার বড় ব্যবসা আছে। আবার এই যে ভাটা এবং ইন্ডিয়াতে 4-5টা বাড়ি করছে। উনি যে এত টাকার মালিক কিভাবে? 2009 সালে বোর্ড চেয়ারম্যান হলে শূন্য থেকে ফুলে ফেঁপে বাড়তে থাকে ডাক্তার দিলীপ কুমার রায়ের সম্পদ। রাজধানীর বাইতুল মোকারমে প্রায় কোটি টাকা মূল্যের 2টি দোকান কিনে গড়েন ব্যয়বহুল বিলাসী ব্যবসা গ্রামীণ জুয়েলার্স। এই মার্কেটেই গড়েন বিশাল ডায়মন্ডের শোরুম। এছাড়া বসুন্ধরা সিটি শপিং মল ও নিউ মার্কেটেও প্রায় কোটি টাকা মূল্যের 2টি দোকান কিনে গ্রামীণ জুয়েলার্স ও ডায়মন্ডের ব্যবসার প্রসার ঘটান। এইসব দোকানের প্রতিটিতেই নাকি রয়েছে 20 কোটি টাকার বেশি স্বর্ণ ও ডায়মন্ডের মজুদ। রাজধানীর মাতুয়েলে দিলীপ রায় প্রথম ব্যবসা হিসেবে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ফুডের এই বিশাল কারখানা। পরে মতিঝিল, বাইতুল মোকারম ও সদরঘাট সহ রাজধানীতে 4টি দোকান কিনে গড়েন গ্রামীণ ফুডের শোরুমও। ছাপোষা হোমিও ডাক্তার থেকে দিলীপ কুমার রায় এখন ইট ভাটা ব্যবসায়ীও। নিজ এলাকা ফরিদপুর বোয়ালমারি 87 এলাকা আছে গোল্ডেন ব্রিক্স নামে একটি অটো ব্রিক্স কারখানা ও সাধারণ ইট ভাটা। 13 সেগুন বাগিচার রূপায়ণ লোটাস টাওয়ারে রয়েছে তার 2টি ফ্ল্যাট। শান্তিনগরের স্কাই ভিউ পার্ক সিটি টাওয়ারে মেয়ের নামে কেনেন আরও একটি ফ্ল্যাট। শুধু তাই নয়, পূর্বাচলে কয়েক কোটি টাকায় কেনেন আরও 5 কাঠার প্লট। রাজধানীর জয়কালী মন্দির এলাকায় দিলীপ কুমার রায় গড়ে তোলেন রায় হোমিওপ্যাথির হোলসেল ব্যবসা। ফরিদপুরে কাজী হারুন শপিং কমপ্লেক্সে রয়েছে তার আরও 2টি ফ্ল্যাট। এছাড়া নামে বেনামে রয়েছে তার বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি। ধরেন আমার সেই স্বর্ণের ব্যবসা 2 জনের পেয়ার নিয়ে চলে গেছে, কানাডায় থাকে, ওই মধ্যম গ্রাম আর কি, ওইখানে বাইটাই করছে। এতেই ক্ষান্ত নন দিলীপ কুমার রায়। হোমিও বোর্ডের চেয়ারম্যান হয়েই নিজ এলাকা ফরিদপুরের বোয়ালমারিতে গড়েন ডাক্তার দিলীপ কুমার রায় হোমিও মেডিকেল কলেজ। বোর্ড চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহার করে ডাক্তার দিলীপ তার কলেজের নামে নেন 4 দফায় 1 কোটি টাকার বেশি অনুদান, যেখানে সারা দেশে হোমিও কলেজগুলো অর্থাভাবে জর্জরিত। দিলীপ রায় মানিকগঞ্জে গড়েন ওষুধের অ্যাক্সেসরিজের কারখানা। এছাড়া ফরিদপুর বোয়ালমারির ধুলপুকুরিয়ায় নামে বেনামে কেনেন কয়েকশো একর সম্পত্তি। ফরিদপুরে নিজ গ্রামেও করেছেন বিলাসবহুল বাড়ি। কথিত আছে দিলীপ রায় কানাডা ও পাশের দেশ কলকাতার মধ্যম গ্রামেও বাড়ি কেনেন। হোমিওপ্যাথি বোর্ড ভেঙে হোমিও শিক্ষা ও চিকিৎসা কাউন্সিল গঠিত হলে ডাক্তার দিলীপ রায় এখন তার নির্বাহী চেয়ারম্যান। যুগ আসে যায়, হোমিও জগতে যেন দিলীপ রায়ের যোগের ক্ষয় নেই। অভিযোগ আছে হোমিও বোর্ডে 27টি নতুন কলেজের অনুমোদন দিয়ে শিক্ষক কর্মচারী নিয়োগ বদলি বাণিজ্যের সবকিছু একচ্ছত্র নিয়ন্ত্রণ করেন। আর এখান থেকেই নাকি শত শত কোটি টাকা হাতিয়ে অর্থবিত্তের কুমির বনে গেছেন ডাক্তার দিলীপ রায়। 4র্থ শ্রেণীর কর্মচারী থেকে হোমিও ডাক্তার দিলীপ রায় শুধু হোমিও বোর্ড চেয়ারম্যানই নন, তিনি ছিলেন জুয়েলারি মালিকদের সংগঠন বাজুসের সাবেক সভাপতি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি, একই সঙ্গে বাইতুল মোকারম দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক। সব দিকে সমানতালে আধিপত্য বিস্তারে পারদর্শী দিলীপ রায়ের এত সব বিত্ত বৈভব আর অনিয়মের রসদ নাকি তার রাজনৈতিক প্রভাব। এত সব অভিযোগের বিষয় জানতে গেলে ডাক্তার দিলীপ রায় কিছুটা স্বীকারও করে নেন। কলেজে 4র্থ শ্রেণীতে চাকরিতে এইটাও মিথ্যা, আমি মেডিকেল অফিসার হিসেবে ঢুকছি। আমার দুর্নীতি কোথায়? হোমিওপ্যাথি বোর্ডের বাজেট হলো 4 কোটি টাকা। তো যদি টাকা নিয়ে নিয়োগ দেয়, মাগনা দেয়, মেধায় দেয়, এটা তো ডিসি দেবে, আমি নিয়োগ করতাম না। তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতির আশ্রয়ে এমন অর্থবিত্তের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখা উচিত। এই ধরনের উত্থানটা ঘটেছে,
বিশেষ করে রাজনৈতিক প্রভাব, দলীয় রাজনৈতিক প্রভাব এখানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। পুরো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে এক ধরনের জিম্মি করে এই ঘটনাগুলো ঘটেছে। এবং এই ক্ষেত্রে যেহেতু দলীয় রাজনৈতিক প্রভাবের একটা সুনির্দিষ্ট তথ্য আছে, সেই কারণেই দুদক এটা এভাবে বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছে কিনা, ঘাটতি সৃষ্টি করেছে কিনা, সেটাও কিন্তু দুদকেরও এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ বলে আমরা মনে করি। রাজনৈতিক পরিচয়ে কোনো দুর্নীতি হলে সেই বিষয়টিও নজরে আনার তাগিদ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ডাক্তার দিলীপের দুর্নীতি বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এক সময়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী দিলীপ এত সম্পদের মালিক কিভাবে বনে গেলেন, এর পেছনে রহস্য কি? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে রিপোর্টটি নিশ্চয়ই দেখলেন এবং যে প্রশ্নটি আপনি করেছেন কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন, আমরা সম্পদগুলো দেখিয়েছি এবং এটি জানেন যে ধারাবাহিক একটি প্রতিবেদন এবং আগামীকাল, আগামী পরশু এভাবে আরও বেশ কয়েকটি আছে। সেখানে আগামীকালকের যে রিপোর্টটি, সেখানে সম্পদ কিভাবে তিনি এত সম্পদের মালিক হয়েছেন সে তথ্যগুলো নিশ্চয়ই আমাদের পরবর্তী রিপোর্টে থাকবে। তবে আমি কিছু ইঙ্গিত দিয়ে রাখতেই চাই, যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। তিনি কিন্তু একজন হোমিও ডাক্তার, অর্থাৎ প্রথমে চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন হাসপাতালে, সেখান থেকে ডিপ্লোমা করেছেন, ডিপ্লোমা করে সেখানে আউটডোরে একজন ডাক্তার হয়েছেন। সেখান থেকে এটি ধরুন 80-র দশকের ঘটনা। পাশাপাশি তিনি রাজনীতিটিও করতেন, মানে একেবারে নিম্ন লেভেল থেকে রাজনীতিটিও করতেন। এখন আপনার সেই ডাক্তার থেকে তিনি হঠাৎ করে রাজনৈতিক প্রভাব দেখিয়ে যদি তিনি আর একটু বড় ডাক্তার হয়ে যান, সেই রাজনৈতিক প্রভাবেও তিনি যদি আপনার একেবারে চেয়ারম্যান হয়ে যান এক লাফে, মানে আপনি একটা জিনিস দেখেন যে একটি হাসপাতালের বা একেবারে ছোট একটি হাসপাতালের চিকিৎসক, একদম ছাপ পোষা বা একদম সাধারণ চিকিৎসক যদি বাংলাদেশে কোনো বড় প্রতিষ্ঠানে বা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়ে যাওয়ার মতো একটি পজিশনে তিনি চলে গেলেন, মানে প্রথম শ্রেণীর গ্যাজেটেড পদমর্যাদার একটি পদ, যে বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল বোর্ডের তিনি চেয়ারম্যান হয়ে গেলেন। এবং তিনি যে আরএমও হলেন, অর্থাৎ রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার, যে হাসপাতালে আরএমও হলেন সেই হাসপাতালে কোনো রেসিডেন্সিয়াল স্বাস্থ্যসেবা মানে আবাসিক কোনো স্বাস্থ্যসেবার কোনো নাই সেখানে, কিন্তু তিনি সেখানেও প্রভাব বিস্তার করে হয়ে গেলেন আরএমও। সেই আরএমও থেকে তিনি রাজনৈতিক প্রভাবে তিনি হয়ে গেলেন এক লাফে তিনি চেয়ারম্যান। ঠিক আছে, এতেও কোনো বড় ধরনের অনিয়ম বা দুর্নীতির কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা সেখানে যেই আমি আগামীকালকে যে রিপোর্টটি, সেই রিপোর্টে তিনি কিভাবে এত অর্থের মালিক হয়েছেন, সেই উৎসটা কিভাবে সেই এত অর্থ তিনি আহরণ করলেন, সেগুলো কিন্তু আমরা দেখাবো। তবে আমি একটু বলতেও চাই যে তিনি যে চেয়ারম্যান হলেন 2009 সাল থেকে হোমিও বোর্ডের, সেখান থেকে তার অর্থের উৎস, সেখান থেকে তার উত্থান, অর্থের উত্থান, এত বিপুল সম্পদের উত্থান সেখান থেকে। কিন্তু বিপুল সম্পদের মালিক হওয়া কিন্তু দোষের কিছু না, কিন্তু সেই বিপুল সম্পদটি আসলে অসামঞ্জস্যভাবে অর্জন হয়েছে কিনা বা অনৈতিকভাবে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমাদের রিপোর্ট, যে আমাদের অনুসন্ধানী রিপোর্ট, সেই অনুসন্ধানী রিপোর্টের মূল। কিন্তু বর্তমান সময় উল্লেখযোগ্য যে বিষয়টি আমরা গণমাধ্যমে প্রায়ই দেখছি যে রাজনীতির সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির দুর্নীতির তথ্য আসছে একের পর এক, এর কারণ কি? না, আপনি রাজনীতির সবার তো আর আসছে না, তবে রাজনীতি যারা করেন সবাই কিন্তু এমনভাবে জড়িয়ে পড়েন না দুর্নীতিতে। কিছু কিছু মানুষ আছেন যাদের আসলে একদম শুরু থেকেই থাকে যে হ্যাঁ আমি বিপুল সম্পদ অর্জন করব। এখন তারা হয়তো এই জিনিসটি করছেন। যেমন ডাক্তার দিলীপ রায়, তিনি কিন্তু ডিপ্লোমা কোর্সে তিনি হোমিওপ্যাথির উপরে ডিপ্লোমা একটি কোর্স করেছেন। সেখান থেকে তিনি দেখলেন যে রাজনৈতিক প্রভাব, যেহেতু রাজনীতি করেন, প্রভাব আছে। তিনি বিএইচএমএস করেছেন একটি কলেজ থেকে, সেখানে বিএইচএমএস করে সেখানেও আমরা অভিযোগ পেয়েছি যে সেখানেও তিনি থার্ড ইয়ারে গিয়ে পাশ করতে পারেন নাই। পরে যেভাবে তিনি করেছেন, করে আবার এক লাফ হয়ে গেলেন চেয়ারম্যান। সেখান থেকে তিনি 27টি মেডিকেল কলেজকে তিনি অনুমোদন দিলেন, যেখানে 10 জন 15 জন শিক্ষক কর্মচারী থাকার কথা, সেখানে তিনি 40 জন করে দিচ্ছেন, কোথাও 20, কোথাও 40। সেখান থেকে অভিযোগ আসছে যে অর্থ নেওয়ার অভিযোগ আসছে। তার নিজের হোমিওপ্যাথি বোর্ডটাকে নিজের পারিবারিক বোর্ডে পরিণত করেছেন। তার এক ভাতিজা হোমিওপ্যাথি বোর্ডের সহকারী রেজিস্ট্রার, আরেক ভাতিজার 10 বছর যেখানে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হয় তা নেই, কিন্তু আরেক ভাতিজা হচ্ছে নিজের নামে যে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের তিনি
নিশ্চয়ই রাতারাতি এত সম্পদের মালিক তিনি বনে যাননি, এর পেছনে ক্ষমতার অপব্যবহার রয়েছে এবং দুর্নীতি সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য আপনার কাছে নিশ্চয়ই রয়েছে। আমরা পরবর্তী ধারাবাহিক প্রতিবেদনে নিশ্চয়ই ধারাবাহিকভাবে দেখব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী ফখরুল ইসলাম। দর্শক, এতক্ষণ স্টুডিওতে আলোচনা করছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। আওয়ামী লীগের ভেতরে কেউ দুর্নীতি করে থাকলে তারও তালিকা চাইলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুদক দিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, সিপিডি সুজন বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। স্বাধীন বাংলাদেশের 53তম এবং আওয়ামী লীগ সরকারের 25তম বাজেট এটি। বাজেট উত্থাপনের একদিন পর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। অর্থনৈতিক সংকটকালে এই বাজেটকে গণমুখী বাস্তবসম্মত আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, সিপিডি এখন বিএনপি সুরে কথা বলছে। সিপিডি কি বললো, টিআইবি কি বললো, সুজন কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপি সুরে সুর মিলিয়ে কথা বলে, কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলের ভিতরে দুর্নীতিবাজদের তালিকা পেলে দুদকের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যে যাদেরকে দুর্নীতিবাজ ভাবছে তালিকাটা দেন, আমরা দুদককে বলবো তদন্ত। বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, এরই মধ্যে বাজেট বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। নিয়ন্ত্রণ করে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। শাসক গোষ্ঠী দেশের মানুষকে শোষণ করছে এমন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রস্তাবিত বাজেট হলো রাঘব বোয়ালদের লুটপাটের বাজেট। দেশের স্বাধীনতা হুমকিতে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান শাসক গোষ্ঠীর পরাজয় নিশ্চিত করতে দোষ ত্রুটি ভুলে ঐক্যবদ্ধ লড়াই শুরু করতে হবে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনীতির রহস্য পুরুষ খ্যাত সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। সিরাজ ভাইকে সবাই মিলে আরো গড়ে তোলবার চেষ্টা করে। শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত অনুচর হিসেবে সিরাজ ভাইয়ের পরিচয় কোনোভাবেই হওয়া উচিত নয়। বক্তারা অভিযোগ করেন, যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকতে দেশের মানুষকে নিয়ে বাজি ধরেছে আওয়ামী লীগ সরকার। লুটেরাদের হাত থেকে দেশ বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলে দাবি করেন তারা। বিচার বিভাগ, সেনাবাহিনী, পুলিশ কিংবা র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী এবং আমলাতন্ত্র, তার সাথে তারা মিডিয়াকে কিভাবে একটা মিডিয়া লিগে পরিণত করেছে, কিভাবে এস আলম সহ কয়েকজনের হাতে সমস্ত দেশের সম্পদ তুলে দিচ্ছে, ব্যাংকগুলো তুলে দিচ্ছে, এইটা সব আমরা দেখছি। এই জায়গাগুলো দেখলে রাষ্ট্রের গতিমুখটা খুব পরিষ্কার ভাবে বোঝা যায়। এটার পরিণতিটাও আমরা দেখতে পাচ্ছি। অস্থির অনিশ্চিত পরিস্থিতির দিকে পুরো দেশটাকে সরকার এখন নিয়ে গেছে। বাস্তবে যে কোনো ভাবে ক্ষমতায় থাকার জন্য পুরো দেশ জনগণকে এখন তারা জুয়ার কোর্টে বসিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অস্তিত্ব আজ হুমকির মুখে। দেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগ সরকার। ব্যাপার হচ্ছে যে আমরা তো দেখলাম যে আপনারা এই মাছের টোপ দিয়ে কাঁধে ধরেন এবং কেন আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। আমরা মনে করি যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে উপস্থিত হয়েছে, যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে। সংকট উত্তরণে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনার বিকল্প নেই বলেও দাবি করেন মির্জা ফখরুল। আমরা সবাই মনে করি যে এখন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়াটাই আমাদের একমাত্র উপায়। আমাদের অধিকারকে ফিরিয়ে আনা, ভোটের অধিকার ফিরিয়ে আনা, বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করা, আমাদের কথা বলার অধিকারকে নিশ্চিত করা। ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের ইতিহাসকেও বিকৃত করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা ব্যক্তিদের স্বীকার না করা মানে দেশের স্বাধীনতাকে অস্বীকার করা। যারা এটাকে অস্বীকার করতে চায় তারা আসলে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
নানা কারণে স্থগিত হওয়া 19টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সার্বিক পরিস্থিতি জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, রাত পোহালেই তো ভোট, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন। রাত পোহালেই বাগেরহাটের 3টি উপজেলায় ভোট। রবিবার সকাল 8টায় ভোট শুরু হয়ে নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রিটার্নিং কর্মকর্তার দপ্তর। আমরা যেটা দেখেছি, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে এবং রাতে কিন্তু কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আনসার সদস্য এবং ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাই কিন্তু কেন্দ্রে পৌঁছে গেছেন এবং এই 3টি উপজেলার যে 193টি কেন্দ্র রয়েছে এর মধ্যে 74টি কেন্দ্রে কিন্তু ব্যালট পেপার অলরেডি পৌঁছে গেছে। কারণ ওইসব কেন্দ্রে সকালবেলা ব্যালট পেপার পৌঁছানো সম্ভব না, সেখানে দুর্গম পথ হওয়ায়, যার কারণে 74টি কেন্দ্রে কিন্তু ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে ব্যালট পেপার যাবে সকালে। এছাড়া ব্যালট পেপার ছাড়া সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস সোহান। প্রস্তাব প্রতিফলিত হয়নি বলে জানিয়েছে বিজিএমইএ। বাজেট প্রতিক্রিয়ায় সংগঠনটির নেতারা বলেন, বৈশ্বিক মন্দায় এ খাতে বিরূপ প্রভাব মোকাবেলায় আগের মতো নীতি সহায়তা অব্যাহত রাখতে হবে। নগদ সহায়তা বন্ধ করে দিলে বিশ্ববাজারে টিকে থাকা চ্যালেঞ্জিং হবে। এদিকে আলাদা ব্রিফিংয়ে কর ব্যবস্থাপনা সংস্কারের জন্য ন্যায়পাল নিয়োগের দাবি জানিয়েছে এফবিসিসিআই। ব্যাংক থেকে সরকারি অতিরিক্ত ঋণ বিনিয়োগে বাধা সৃষ্টি করবে বলেও জানায় সংগঠনটি। আরো জানাচ্ছেন ইফতেখার রেজা। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে বিজিএমইএ কমপ্লেক্সে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন বিটিএমইএ, বিকেএমইএ ও মতিঝিলে নিজস্ব কার্যালয়ে অপর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে এফবিসিসিআই। এ সময় সুতা আমদানির খরচ কমাতে দেশে তৈরি পোশাক শিল্পের বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে 7.5% মূসক ও তা থেকে উৎপাদিত ফাইবার সরবরাহের ক্ষেত্রে 15% মূসক প্রত্যাহার করার দাবি জানান বিকেএমইএ ও বিটিএমইএ এর নেতারা। আমাদের দেশে যে অপরিশোধিত যে সমস্ত জুট ফেরানো হয় বা বাইরে চলে যাচ্ছে, সেই 15 মিলিয়ন কেজি জুট থেকে আমাদের 12 মিলিয়ন কেজি আমরা সুতা উৎপাদন করি। বাজার আনুমানিক মূল্য $4 বিলিয়ন। আমরা এই সুতাটার জন্য যদি এটার মধ্যে ভ্যাটটা প্রত্যাহার করে, তো আমাদের নিজস্ব জুট থেকে আমরা নিজস্ব ফাইবার তৈরি করে সুতা বানায় রিসাইকেল আমরা সুতা তৈরি করতাম। ইন্ডাস্ট্রি আমাদের এখন আইসিইউতে আসে, তো তাদেরকে যদি প্রপার ট্রিটমেন্ট দিয়ে ওখান থেকে আমরা বের করতে না পারি, তাহলে তারা স্বাভাবিক জীবনে না আসতে পারলে এরা হয়তো এরপরে লাইফ সাপোর্টে চলে যাবে, ওখান থেকে শেষ হয়ে যাবে। আর পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি এস.এম. মান্নান কোচি বলেন, প্রস্তাবিত বাজেটে পোশাক শিল্প মালিকদের প্রস্তাব প্রতিফলিত হয়নি। হাজার হাজার পেপারস আমরা ব্যবহার করে থাকি, সেখানে এসএস কোডের ভুলের কারণে আজকে 200% পর্যন্ত সর্বোচ্চ ট্যাক্স ধার্য করা, 400% পর্যন্ত ট্যাক্স ধার্য করা হবে। এটা কিন্তু একটা বাস্তবসম্মত নয়। এদিকে বাজেট প্রতিক্রিয়ায় আয়োজিত অপর এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি কর ব্যবস্থাপনা সংস্কারের জন্য ন্যায়পাল নিয়োগের দাবি জানান। কর কর্মকর্তাদের স্বেচ্ছা ক্ষমতা কমানোর জন্য পুরস্কারের প্রথা বাতিল করে বিকল্প পরোধানের ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু বাজেটের প্রতিফলন দেখা যায়নি। বিষয়টি পুনর্বিবেচনার জন্য আমরা অনুরোধ করি। রাজস্ব সংক্রান্ত মামলা নিষ্পত্তি ও ন্যায় বিচার নিশ্চিত করতে এডিআর সিস্টেম কার্যক্রম করার পাশাপাশি কর ন্যায়পাল নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে সরকার ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিলে ব্যবসায়ীদের বিনিয়োগে কষ্ট হবে বলে মন্তব্য করেন এফবিসিসিআই প্রেসিডেন্ট। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। 11 বছর পেরিয়ে গেলেও চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, দীর্ঘ সময়ও কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু না হওয়ার কি কারণ, কি বলছেন সংশ্লিষ্টরা?
জয়ী 2012 সালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়, অর্থাৎ দীর্ঘ এক যুগ পেরিয়ে গেছে। আমি বলতে পারি 11 বছর পেরিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে এই মেডিকেল কলেজ হাসপাতাল চালু হয়নি। তবে এতটুকু স্বস্তির বিষয় হচ্ছে 2 বছর আগে যে একাডেমিক কার্যক্রম মেডিকেল কলেজে সেটি কিন্তু শুরু হয়েছে, আর 1 বছর আগে শুরু হয়েছে শুধুমাত্র বহির্বিভাগ। এই বহির্বিভাগ চালুর মধ্য দিয়ে কিন্তু মেডিকেল চলছে। এতে কিন্তু কোটি কোটি টাকার অর্থাৎ 115 কোটি টাকার যন্ত্রাংশ যেগুলো কেনা হয়েছে সেগুলো কিন্তু পড়ে আছে, এখন পর্যন্ত সেগুলো লাগানো হয়নি এবং যার ফলে কিন্তু নষ্টের সংখ্যা দেখা দিয়েছে। আর মেডিকেল কলেজের যে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে, একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার ফলে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু প্রায় 1 কিলো 1.5 কিলো দূর অর্থাৎ 250 শয্যা বিশিষ্ট যে মেডিকেল যে হাসপাতাল রয়েছে জেনারেল হাসপাতাল, সেখানে এসে কিন্তু ইন্টার্ন থেকে শুরু করে যাবতীয় তাদের পাঠদান কার্যক্রম চলছে। এর ফলে কিন্তু চরম বিপাকে পড়ছে শিক্ষার্থীরা। আর দীর্ঘদিন ধরে এই কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল চালু না হওয়ার কারণে কিন্তু কুষ্টিয়া সহ আশপাশের প্রায় 4 জেলার প্রায় 30 লক্ষ সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু বিপাকের মধ্যে রয়েছে, অর্থাৎ স্বাস্থ্য সেবার যে কাঙ্ক্ষিত সেটি কিন্তু পাচ্ছে না। তাই তাদের মধ্যেও ক্ষোভ রয়েছে। আর আমি এ বিষয়ে যার তত্ত্বাবধায়ক পরিচালক রয়েছে হাসপাতাল, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে যন্ত্রাংশ ক্রয় হয়েছে কিন্তু তারা কিন্তু কোনো কিছু বুঝে পায়নি, যা বুঝে না পাওয়ার কারণে কিন্তু তারা হাসপাতালটি চালু করতে পারছে না। তবে আমি প্রকল্প কর্মকর্তা যিনি রয়েছেন, প্রকল্প কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি প্রকল্প কর্মকর্তা যেটি বলছেন যে আসলে হাসপাতাল যদি প্রশাসনিকভাবে চালু না হয় তাহলে কিন্তু তারা যন্ত্রাংশ হস্তান্তর করতে পারছে না। অর্থাৎ আমরা বলতে পারি যে পরিচালক এবং প্রকল্প যে পরিচালক তাদের কিন্তু টানা হেঁচড়ার মধ্য দিয়ে এই 30 লক্ষ যে সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু স্বপ্ন এখন পর্যন্ত বিধায় রয়েছে, অর্থাৎ স্বপ্ন বেঁধে রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই 2016 সালের দিকে কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালের যে নির্মাণ কাজ এবং যে নকশার এর ত্রুটি ধরা পড়েছিল এবং এই কিন্তু অভিযোগ উঠেছিল দুর্নীতির, যে এখানে নকশা বহির্ভূতভাবে কাজ করা হয়েছে। তবে এ বিষয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং তদন্ত কমিটিতে কিন্তু তার প্রমাণও পেয়েছিল। আমি সর্বশেষ বলতে পারি যে এই যে যারা পরিচালক রয়েছে এবং প্রকল্প কর্মকর্তা রয়েছে এদের টানাপোড়েনের ফলেই কিন্তু 11 বছর পেরিয়ে গেলে এখন পর্যন্ত কুষ্টিয়াবাসীর যে স্বপ্নের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সেটি কিন্তু চালু করা সম্ভব হয়নি। জয়ী, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যারা ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।